শরীরের যত্ন আমরা প্রত্যেকেই নেই, কিন্তু মনের যত্নের ব্যাপারটা আমরা এড়িয়ে যাই। আমরা ভুলে যাই যে একটা সুস্থ মন সুস্থ সমাজের ভিত। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আর আমাদের আজকের এই যে মনোবিজ্ঞান নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে আমরা আবারও আমাদের সাথে পেয়ে গেছি রূপা দেব, সাইকোলজিস্ট। নমস্কার ম্যাডাম, ভিটিভিজি পর্দায় আপনাকে স্বাগত। গত পর্বে আমরা বিভিন্ন বিষয়গুলো যেমন মানসিক সমস্যার কারণ, অ্যাংজাইটি, লোনলিনেস, ডিপ্রেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে যোগা, মেডিটেশন বা কাউন্সিলিং কতটা হেল্পফুল? আমরা গতদিনও আলোচনা করেছিলাম যে আমাদের দৈনন্দিন লাইফস্টাইল যেটা আছে সেটা আমরা আগের তুলনায় কতটা আমরা মনে হয় পরিবর্তন হয়ে গেছে। তো অবশ্যই সেই জায়গায় আমাদের আগে আমরা ধরুন অনেকটা বড় ফ্যামিলি থেকে যেরকম বিলং করতাম, আমরা গতদিনই আমরা ডিসকাশন করেছিলাম, তেমনি আমাদের এক উঠোনো বাড়ি ছিল, এক একটা রুম ছিল, এক একটা ঘর ছিল, অনেকটা দূরত্ব, এবং আমরা এক ঘর থেকে আরেক ঘর যেতে যেতে হয়তো বা অনেকটা হাঁটা এখানেই হয়ে যেত। তা আমাদের এক্সারসাইজ মনে হয় আমাদের মায়েরা বা আমরা উঠোনের মধ্যে খেলাধুলা করে বাচ্চারা এমনি আমাদের এক্সারসাইজ হয়ে যেত। তো এখন আমরা এতটা ছোট জায়গা থেকে মানে সীমাবদ্ধ হয়ে গেছি, মনে হয় আমাদের একই ছাদের নিচে আমাদের সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। রান্নাঘর থেকে শুরু করে আমাদের বাথরুম, সমস্ত কিছু একই পরিকাঠামো, একই ছাদের নিচে আমরা পেয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের মানসিক চাপ, কেন কি আমরা এতটাই কম্পিটিটিভ সমাজে আমরা আজকাল বসবাস করছি। তো অবশ্যই আমাদের আমরা যদি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি, যেরকম আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি, তেমনি যেটা আপনি আজকে শুরুতেই শুরু করলেন যে আমরা অনেকটাই মনটাকে ভালো রাখার জন্য যে এক্সারসাইজ দরকার সেটা আমরা অনেকাংশে ভুলে যাই। তো অবশ্যই মেডিটেশন খুবই প্রয়োজন। মেডিটেশনের মধ্যে অনেক ধরন আছে, রিল্যাক্সেশন থেরাপি আছে, বা আমরা যদি অল্প সময় ধরে একটা আমরা ইউটিউবে প্রচুর রিল্যাক্সেশন মিউজিক বলে আমরা যদি সার্চ করি আমরা পেয়ে যেতে পারি। আমরা চালিয়ে একটু সময় যদি চোখটা বন্ধ করে নিজেকে নিজে যদি একটু সময় দিতে পারি, কিছু নয়, হয়তো বা আমরা আমাদের যে শ্বাস প্রশ্বাস আছে, শ্বাস প্রশ্বাসের উপর যদি আমরা একটু নজর দিয়ে একটু সময় নিজেকে নিজে দিই, এবং নিজের মধ্যে যা যা অ্যাবিলিটিস গুলো আছে, যা যা আমাদের আমাদের পজিটিভিটি গুলো আছে, বা আমাদের যা যা শক্তিগুলো আছে, এগুলা যদি আমরা একটু রিকল করি, তাতেও আমরা অনেকটা সমৃদ্ধ হতে পারি, আমরা অনেকটা পজিটিভ ফিল করতে পারি। সেই ব্যাপারেও আমরা বলবো এটাও একটা মেডিটেশনের একটা পার্ট। আমরা সেটাও যদি করতে পারি, আমাদের মনটাকে আমরা অনেক ভালো রাখতে পারি। আমরা তো সাধারণ মানুষ রয়েছে যারা সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট, এই ব্যাপারটার মধ্যে কিন্তু আমাদের একটা কনফিউশন থেকেই যায়। তো এই যে সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে ডিফারেন্স কি, বা আমরা কখন কাকে ভিজিট করব? নিশ্চয়ই, এটা খুব দারুণ একটা কোশ্চেন করলেন। মনে হয় এটা আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক সময় আমার এখানে কল আসে, আমার যে এখানে রিসেপশনিস্ট আছে ও কল রিসিভ করে, অনেকেই বলেন যে ম্যাডাম কি ডক্টর, ম্যাডাম কি মেডিসিনস দেবেন, এবং অনেকেই এসে আমাকেও বলেন ম্যাডাম প্লিজ আমাকে মেডিসিন দেবেন না, আমি মেডিসিন নিতে আপনার কাছে আসিনি। তো অবশ্যই এই ব্যাপারটা রয়ে যায় যে একটা কনফিউশন যে আমরা কখন কার কাছে যাব বা কার কি রোল আছে। তো সাইকিয়াট্রিস্ট হচ্ছেন যিনি আমাদের মেডিসিন প্রোভাইড করে থাকেন, যিনি মেডিসিনের উপর বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক মেডিসিন, যিনি আমাদের মেডিসিনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে বের করে আনতে পারে। আর সাইকোলজিস্ট হচ্ছে আমাদের কাউন্সেলিং এবং সাইকোথেরাপির মাধ্যমে কিভাবে আমাদেরকে সেই মানসিক পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। এবং সাইকোথেরাপির মধ্যে অনেক ধরনের আমাদের সাইকোথেরাপি আছে, যেরকম আমাদের সিবিটি থেরাপি আজকাল খুবই ইফেক্টিভ একটা থেরাপি আমাদের ইন্ডিয়ান পিপলের জন্য। সিভিটি থেরাপি আছে, আরইভিটি থেরাপি আছে, রিল্যাক্সেশন থেরাপি আছে, হিপনোথেরাপি আছে, ইআরপি থেরাপি আছে, এরকম আরো অনেক ধরনের থেরাপি সেশন আছে যেগুলো আমরা ইউজ করে থাকি আমাদের বিভিন্ন মানসিক সমস্যার কারণে। বিভিন্ন ধরনের আমরা সাইকোথেরাপিগুলো ইউজ করে থাকি, এবং সাইকোথেরাপিস্টই একজন সাইকোথেরাপি দিতে পারেন।
সো একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমরা যেতে পারি ধরুন যখন আমাদের মনে হবে যে আমার খুব সিভিয়ার কন্ডিশন বা আমি আমার খুব দৈনন্দিন জীবনে ভীষণভাবে হ্যাম্পার করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারেন। সাইকিয়াট্রিস্টও একজন সাইকোলজিস্টের কাছে রেফার করেন যদি ওনারা মনে করেন যে ওনার কাউন্সেলিং বা সাইকোথেরাপি প্রয়োজন। তবে আমরা যদি এই ডিফারেন্সিয়েটটা করতে পারি বা জানতে পারি, অ্যাওয়ারনেস যদি থাকে, তাইলে হয়তো বা আমরা নিজেরটা, যেটা আমি গতকালকেও বলেছিলাম যে সেলফ ডায়াগনোসিস, কেন কি আমার নিজের মনটাকে আমি নিজেই চালাচ্ছি। তা আমার মনের ব্যাপারটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাকে কতটা লেভেল আমি সিভিয়ারিটি আমার কতটুক লেভেল। তো হয়তো বা আমরা যদি একজন সাইকোলজিস্টের কাছে যাই, উনি ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করে উনি যদি মনে করেন যে সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে, মেডিসিনের প্রয়োজন আছে, তাইলে উনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। ইভেন আবার সেটা সাইকিয়াট্রিস্টের কাছেও যদি যান, উনি যদি মনে করেন, তাইলে উনি নিশ্চয়ই সাইকোলজিস্টের কাছে রেফার করবেন। তবে যেটা আমরা মানে ইউজুয়ালি দেখে থাকি, আমরা প্রথমেই আগে আমাদের সাইকোলজিস্টের কাছে ভিজিট করাটা খুব প্রয়োজন। কেন কি উনি ডায়াগনোসিস করে প্রপার ওয়েতে টেস্ট ম্যাটেরিয়ালস আছে, আমাদের কোশ্চেনিয়ার আছে, বিভিন্ন টেস্ট ম্যাটেরিয়ালস আছে যেগুলোর দ্বারা আমরা ডায়াগনোসিসটা করে থাকি। করার পর যদি মনে হয় যে মেডিসিন প্রয়োজন আছে, তাই সেই ক্ষেত্রে আমরা রেফার করে দিই। অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায়, হ্যাঁ, যে আমাদের একটা ধারণা যে সাইকিয়াট্রিস্টের কাছে যাব, সামাজিক একটা ভয় আমাদের মধ্যে কাজ করে যে সাইকিয়াট্রিস্ট যাওয়া মানে মানুষ বলবে আমি পাগল হয়ে গেছি। নিশ্চয়ই। ঠিক, এই যে বিষয়টা এখনো, এই ভয়টা বা এই যে বাধাটা এখনো আমাদের মধ্যে কিন্তু ভালোই রয়ে গেছে। তো এটা কিভাবে কাটানো সম্ভব? একদম। অবশ্যই এটা কাটানো আমাদের খুবই প্রয়োজন। এরকম আমি যদি বলতে চাই, তাইলে এরকম অনেক আমি কেস আপনার সাথে শেয়ার করতে পারি। আ যেখানে আমি সেটা ফেস করেছি নিজে, আমার পার্সোনালি আমি দেখেছি। আ যারা হয়তোবা অনেক আগেই যদি আমাদের কাছে আসতেন, হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি ওকে ওই জায়গা থেকে বের করে আনতে পারতাম। বাট হয়তোবা ওরা আগেই যাচ্ছে কোনো একটা ওঝা বৈদ্যর কাছে, ভাবছে যে হয়তোবা কিছু একটা আ অনেক সময়ই বলে যে কিছু আ হয়তোবা বাতাস লেগেছে, নয়তোবা ভূতে ধরেছে, নয়তোবা আলগা পেয়েছে। এরকম কিছু, কিছু ওয়ার্ডস আমরা শুনে থাকি ওদের কাছ থেকে। তো ওরা প্রথম আগে ওদেরকে ভিজিট করে। যখন অনেক টাকা পয়সা যাওয়ার পরেও সুস্থ হচ্ছে না, মানসিকভাবে দিন থেকে দিন আরো বেশি পরিমাণে বিপর্যস্ত ফিল করছেন, তখন আমাদের কাছে নিয়ে আসেন। বা তখন হসপিটালাইজড করার জন্য আমাদের হসপিটালগুলাতে নিয়ে আসেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাওয়ারনেসটা খুবই প্রয়োজন। আমরা যদি অল্পতেই সেটা জানতে পারি যে মনের একটা কিছু প্রবলেম হচ্ছে, মনের প্রবলেমটা কিন্তু আমরা নিজেরা অবশ্যই খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। যখন আমি দেখব যে আমার অন্য দিনের তুলনায় বেশ কয়েকদিন ধরে আমার ঘুমটা হচ্ছে না, আমার খাওয়া দাওয়াটা ঠিক মতো আমি খেতে পারছি না, আমার মুডে একটা বিশাল সাংঘাতিক একটা পরিবর্তন চলে এসছে, আমার বিহেভিয়ারে পরিবর্তন চলে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইজিলি নিজেরটা নিজে আইডেন্টিফাই করতে পারছি। তখন যদি আমার পরিবারকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, এবং পরিবারকে বুঝিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে যাতে এমন কোনো একজন এক্সপার্টের কাছে নিয়ে যাওয়া, যেখানে আমি ডায়াগনোসিস হতে পারি যে আমার কি হচ্ছে, তারপর সেই প্রপার ট্রিটমেন্টে যাওয়া, ট্রিটমেন্টের দ্বারা অবশ্যই সেখান থেকে আমরা ফিরে আনাটা পসিবল। আজকাল মেডিকেল সায়েন্স এতটা উন্নত, সব জায়গা থেকে আমরা সিভিয়ারিটি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার ওয়েতে, এবং আমরা যদি অল্প সিভিয়ারিটি যাওয়ার আগে যদি অল্প স্টেজে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, আমরা যদি ট্রিটমেন্টে আসতে পারি, তাইলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তাই অ্যাওয়ারনেসটা খুবই প্রয়োজন। এই যে স্কুল কলেজে ধরুন মানে মেন্টাল হেলথ স্ক্রিনিং সেল থাকাটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, অবশ্যই খুবই জরুরি একটা ইনফরমেশন যে স্কুল কলেজে থাকাটা খুব দরকার। আমরা প্রত্যেকেই জানি যে মন তো সবারই আছে, একটা বাচ্চারও আছে। আমি বলবো যেসব স্কুলগুলা একদম ছোট ছোট বাচ্চাদেরকেও ডিল করছে, যেসব স্কুলগুলা প্রি স্কুল বা প্রি প্রাইমারি স্কুল, নার্সারি স্কুল, সেই স্কুলে পর্যন্ত একজন স্কুল কাউন্সিলর থাকাটা খুব প্রয়োজন। এবং স্কুল কলেজ যে জায়গায় টিনেজরা
আমাদের আছে, সেই জায়গায় তো অবশ্যই একজন স্কুল কাউন্সিলর বা কলেজ কাউন্সিলর খুবই প্রয়োজন, বা এডুকেশনাল কাউন্সিলর খুব প্রয়োজন, যেখানে শুধুমাত্র যে আমাদের মনটাকে নিয়ে ডিল করবে তা নয়, সেই জায়গায় হয়তো বা আমরা যদি ক্যারিয়ার কাউন্সিলিংটাও আমরা সেই সময় মতো বাচ্চাদেরকে আমরা করাতে পারি একজন ক্যারিয়ার কাউন্সিলিং দ্বারা, তাইলে হয়তো বা অনেক বাচ্চারাই প্রপার ওয়েতে তার ক্যারিয়ারটাকে সিলেক্ট করতে পারবে। তাই অবশ্যই একজন কলেজ বা স্কুলে একজন কাউন্সিলর থাকাটা খুবই জরুরি, শুধুমাত্র মনটাকে ভালো রাখার জন্য নয়। আমি আবারও বলছি, আমাদের ক্যারিয়ার সিলেকশন আজকাল খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, বাচ্চারা খুবই ডিপ্রেসড, বিশেষত আফটার 10th অর আফটার 12th, কি করবে, এরপর কি করা হবে, কোন দিকে গেলে ভালো হবে। অনেক বাচ্চারাই হয়তো বা অন্যরা করছে, আমাকেও করতে হবে, একটা সোশ্যাল প্রেশার বা প্যারেন্টাল প্রেশারেও এসে অনেক সময়ই বা পিয়ার প্রেশারে এসে অনেক সময় সে সিলেক্ট করে ফেলে এমন একটা পাথ, হয়তোবা সে সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না ওই এনভায়রনমেন্টে বা ওই সিলেবাসে বা ওই ধরনে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন ওর ড্রপ আউট হয়ে যাচ্ছে, ডিপ্রেসড পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে আইসোলেশন করে দিচ্ছে নিজেকে। সামটাইমস আমরা সুইসাইডাল কেসও লক্ষ্য করে থাকি। তো সেই জায়গায় অবশ্যই আমরা যদি এর আগে ওর একটা ক্যারিয়ার কাউন্সিলিং করাতে পারি, তাহলে অবশ্যই হয়তোবা আমরা ওই বাচ্চাটিকে একটা প্রপার গাইডেন্স দিতে পারি, ওর অ্যাবিলিটি অনুযায়ী ওকে আমরা গাইড করতে পারি, যে ওর অ্যাবিলিটি যেখানে আছে সেই জায়গায় ও আরো ভালোভাবে তাহলে ও শাইন করতে পারবে, ও আরো ভালোভাবে অ্যাচিভ করতে পারবে, সাকসেস করতে পারবে। আসল কথা কি, মানে আমার এই কথাটাই বারবার মনে হচ্ছে যে আমাদের এখনো ওই বাধাটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি না, যে একটু নিজের কাউন্সিলিং করাই বা এটা, এই বাধাটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের অনেক নিশ্চয়ই, সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে, একদম। যেটা মানে সময়ের সাথে সাথে বিরাট আকার ধারণ করে। নিশ্চয়ই, নিশ্চয়ই। একদম। সেই ব্যাপারে আমি বলবো, এখন আমাদের কাছে অনেক গ্রাম থেকে অনেক মানুষরা আসছেন। সেটা হয়তো বা আমাদের ডিজিটালাইজেশনের কারণে, বা আমাদের আরো অনেক বেশি পরিমাণে আমরা অ্যাওয়ারনেস আমরা করছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে, কেউ এনজিও, কলেজ, স্কুল থেকে, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে, ইনস্টিটিউট থেকে অ্যাওয়ারনেস করা হচ্ছে আজকাল মেন্টাল হেলথের উপরে। সেই ক্ষেত্রে আমি বলবো আজকাল আসছে, যদিও আমরা কোভিড এর পরে আমরা আরো বিশেষত বেশি পরিমাণে দেখছি যে অনেক গ্রাম থেকেও মানুষ কিন্তু এখন আইডেন্টিফাই করতে পারছে যে আমার একটা মানসিক সমস্যা হচ্ছে, আমাকে একটু কাউন্সিলিং করাতে যেতে হবে। ইভেন অনেক স্কুল থেকেও অনেক সময়ই আমাদের কাছে রেফার করে থাকেন বাচ্চাদেরকে, যে আপনারা গার্ডিয়ান কল করে বলা হয় যে আপনারা একটু কাউন্সিলিং করিয়ে নিন, যে আমার মনে হচ্ছে বাচ্চাটির একটা প্রবলেম হচ্ছে। তো এই যে একটা অ্যাওয়ারনেস আছে বলেই হয়তো বা ওরা আমাদের কাছে পাঠাতে পারছে, বা গার্ডিয়ানদের বলতে পারছে যে আপনারা একটু কেয়ার করুন, একটু দেখুন ম্যাটারটা, বা আপনারা একটু ওর সাথে কথা বলুন, হয়তো বা কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আজকাল অনেক স্কুলই দেখা যাচ্ছে যে আজকাল বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে বা বিভিন্ন ধরনের মানসিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা করছেন, এনএসএস থেকে করছেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে। অনেক সময় আমাকেও ডাকায়, আমিও বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত গেছি, ওনারা আমাকে ইনভাইট করেছেন। তো এখন অ্যাওয়ারনেসটা হচ্ছে বলে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের কেসেস গুলা পাচ্ছি বা সবাই আসছেন, তবে আরো অনেকটা প্রয়োজন। ঠিক। আপনার তো একটা ক্লিনিক রয়েছে, তো হ্যাঁ। আমরা জানি আপনার একটা ক্লিনিক, তো এটা মানে কোথায় রয়েছে বা কি কি ধরনের ফেসিলিটি আপনার ক্লিনিকে পেতে পারি আমরা? আচ্ছা, আমার ক্লিনিকটি আছে আপনার কৃষ্ণনগর দত্তকুটির লেন, সংহতি ক্লাব ঘরের সামনে। ক্লিনিকের অ্যাড্রেসটা বা প্রপার যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর আছে সেটা সম্পূর্ণ গুগল থেকে পাওয়া যায়। গুগলে আমার নাম রূপা দেব সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট ইন আগরতলা দিয়ে সার্চ করলে আমার ক্লিনিকের প্রপার অ্যাড্রেসটা, ডিটেলসটা পেয়ে যাবেন। এবং সেখানে ফোন নাম্বারও আছে, ফোন নাম্বারে মেসেজ করে হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এবার ফ্যাসিলিটিস সেখানে আমি অ্যাডোলেসেন্ট বাচ্চাদের কাউন্সিলিং করিয়ে থাকি বিহেভিয়ারাল ইস্যুসের কারণে। বিহেভিয়ারাল ইস্যুস যেটা হয়, ওদের বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে আমি ওদেরকে কাউন্সিলিং করে থাকি। আর আমাদের যত ধরনের মানসিক সমস্যা আছে, বিভিন্ন ডিসঅর্ডার আছে, যেরকম ওসিডি, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, পিটিএসডি, বিভিন্ন ধরনের ট্রমা,
স্ট্রেস, সেগুলা থেকে কিভাবে আমরা বেরোতে পারি, আমি বিভিন্ন ধরনের সাইকোথেরাপি প্রোভাইড করে থাকি, যেগুলো আমি কিছুক্ষণ আগেও যে সাইকোথেরাপিগুলোর কথা বলেছিলাম, সিবিটি, আরইবিটি, রিল্যাক্সেশন থেরাপি, আমার মেডিটেশন ক্লাসও আছে প্রতি সপ্তাহে একদিন করে, স্যাটারডেতে করানো হয়। এটা একটা গ্রুপ ক্লাস। এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের, যেরকম আমাদের আজকাল দেখা যাচ্ছে যে অনেক সময় টিনেজার্সরা কমিউনিকেশনে একটা গ্যাপ হয়, ওরা সোশ্যাল হতে অনেক সময় দেখা যায় যে ওরা পারে না বা ফ্রেন্ডস বানাতে পারে না। তো সেক্ষেত্রে আমি আমার ক্লিনিকের তরফ থেকে আমি চেষ্টা করি প্রতি মাসে অ্যাটলিস্ট 4 ডেজ একটা গ্রুপ সেশন রাখতে, যেখানে আমি বিভিন্ন এজ গ্রুপের বাচ্চাদেরকে কমিউনিকেশন কিভাবে করানো যায়, স্টেজ পারফরমেন্স কিভাবে করানো যায়, এবং নিজেকে কিভাবে আরো এক্সপ্রেসিভ করা যায়, সেই ব্যাপারে আমার 4 ডেজের ট্রেনিং সেশন হয় বাচ্চাদের জন্য, টিনেজার্সদের জন্য এবং ইয়াং অ্যাডাল্টসদের জন্য। সেটা 4 ডেজ আমার এভরি মান্থ চলে। অনেক ধরনের পেশেন্টই আসে আপনার চেম্বারে, তো মানে কি ধরনের সমস্যা মানে বেশি দেখা যায়? আমরা এখন অবধি যেই সমস্যাটা সবচেয়ে বেশি নিয়ে আমরা ডিল করতে হচ্ছে, সেটা আমরা প্রত্যেকেই জানি, আমাদের ডিপ্রেশন আজকাল অনেকটাই বেড়ে যাচ্ছে। ডিপ্রেশন সবসময় লিডিং ছিল, বাট অ্যাট প্রেজেন্ট যেটা আমি দেখতে পাচ্ছি, আমি যদি গত 3 বছরের কেসগুলাকে আমি আপনার সামনে তুলে ধরি, তাইলে দেখা যায় যে ওসিডি নামক রোগটা আজকাল দিন থেকে দিন বেরিয়ে যাচ্ছে। এবং সেটার ব্যাপারে আমি কিছুটা বলতে চাইবো, কেন কি এটার ব্যাপারে যতটা আমাদের অ্যাওয়ারনেস আমাদের দরকার, ততটা অ্যাওয়ারনেস যদি থাকে, তাইলে হয়তো বা এই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবার ওসিডি নিয়ে আমি যদি বলি, ওসিডির যদি ফুল ফর্মটা আমরা দেখি, তাইলে সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবার অবসেশন হচ্ছে কোথাও একটা চিন্তা, ওই চিন্তাটা আমি আটকে গেলাম, ওই চিন্তাটা থেকে বেরিয়ে আসতে না পারা। আর কম্পালশনস হচ্ছে একই কাজ বারবার করা, একই অ্যাক্টিভিটি বারবার করা, এবার একই চিন্তা বারবার করা আর একই কাজ বারবার করা, সেটাই হচ্ছে ওসিডি। এবার ওসিডি আমাদের শুরু হয় আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে, আর অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হয় আমাদের 13-14 বছর বয়স থেকে। এবার তখন থেকেই যদি আমরা বাচ্চাদেরকে এবং আমরা প্রতিটা মানুষ যদি ওসিডি ব্যাপারে আমরা অনেকটা অ্যাওয়ারনেস, আমরা যদি জানি ওসিডি ব্যাপারটা কি, কিভাবে এই মনের রোগটাও হতে পারে, এটা বেসিক্যালি আমাদের বিভিন্ন চিন্তা থেকেই হয়, এবং এটার পিছনে বিভিন্ন ধরনের আমাদের ফ্যাক্টর আছে, যেটার কারণে কজেস যেগুলো আছে, সেটা হতে পারে আমাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফ্যামিলিতে কারোর আছে, আমরা দেখে দেখে অনেক সময় অ্যাডপ্ট করে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের মনে যদি কোনো ভয় ভীতি বা কোনো ডিপ্রেশন থেকে থাকে, যেটা থেকে আমি বেরোতে পারছি না, কোনো ট্রমা থেকে বেরোতে পারছি না, ওই স্যাডনেস বা ডিপ্রেশন থেকে অনেক সময় আমাদের ওসিডি আমাদের টার্ন করে। তো আরো অনেক বিভিন্ন ধরনের ফ্যাক্টর নিশ্চয়ই এখানে জড়িত আছে, তবে ওসিডি আজকাল অনেকটাই বেড়ে যাচ্ছে। যেরকম বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের ইন দ্য সেন্স আমাদের টিন এজদের মধ্যে, আবার বড়দের মধ্যে, ইয়াং অ্যাডাল্টসের মধ্যে আমাদের অনেকটা বেড়ে যাচ্ছে, এবং এটার ভ্যারাইটি দিন থেকে দিন বাড়ছে। আমরা যতটা পড়াশোনার মধ্যে পেয়েছিলাম, এখন যতটা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখা যাচ্ছে যে এটার ভ্যারাইটি দিন থেকে দিন বাড়ছে। যেরকম ধরুন ক্লিনিং ওসিডি হতে পারে, যেটা খুব সাধারণভাবে আমরা দেখতে পাই, যে একই হাত ধোয়াটা হয়তো বা 10 বার 12 বার করছে। আমি হয়তো বা কাপড় ধুচ্ছি, কাপড়টাই হয়তো বা অনেকবার ধুচ্ছি, এতবারই ধুতে হবে, নয়তো বা আমার মনে হচ্ছে জার্মস লেগে আছে, আমি অসুস্থ হতে পারি। এটার পিছনে একটা কিছু না কিছু আমার একটা নেগেটিভ একটা আমাদের একটা চিন্তা থাকে, যেটা আমি বললাম অবসেশন। ওই অবসেশনটা আসছে বারবার, যে এই কাজটা যদি ওই প্যাটার্নে আমি না করে থাকি, ওই 10 বারই যদি একই রকম ভাবে না ধুই, তাইলে হয়তো বা আমি অসুস্থ হয়ে যাব, নয়তো আমার বাড়ির লোক অসুস্থ হয়ে যাবে, নয়তো বা কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে, এরকম ধরনের কিছু না কিছু একটা নেগেটিভ একটা অবসেশন আমাদের মনে থাকে। ওই অবসেশনটার জন্য আমরা একই কাজ বারবার করতে থাকলাম, সেটাকে আমরা বলি ওসিডি। এবার ক্লিনিং ওসিডি হতে পারে, চেকিং ওসিডি হতে পারে। চেকিং ওসিডির এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরুন আমি লক করে আমার বাড়িতে, আমি হয়তো বা অফিস অব্দি চলে গেলাম, আমার মনে চিন্তা আসলো, আমি হয়তো লক করিনি, আমি অফিস থেকে আবার আসলাম, আবার গেলাম, কিছুক্ষণ পরে আবার মনে হলো, মনে হয় এবারও আবার লাগাইনি, আবার আসলাম। এবার হয়তোবা আমি লিখছি, হয়তোবা আমি একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চার কথাই বলছি, হয়তোবা সে ম্যাথ করছে, একই ম্যাথটা বারবার চেক করছে এবং একই প্যাটার্নে হয়তোবা 3 বার করতে হবে। ওর মনে একটা চিন্তা আসলো, যেটা অবসেশন, যে এটা যদি আমি না করি, 3 বারই যদি এটা না করি, তাইলে হয়তোবা আমার ফ্যামিলির কারোর কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে।
তো এই ধরনের ওসিডি আজকাল খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং আমাদের পিওর ওসিডিও আছে, যেটা কোনো কম্পালশনস হয় না, মানে কোনো অ্যাক্টিভিটি নয়, শুধু আমার মনে চিন্তা আসলো, হয়তোবা খুব সাধারণ একটা চিন্তা, যেটা থেকে আমার আমার এই সাধারণ চিন্তাটা আমার কাছে অসাধারণ মনে হচ্ছে, এবং সেখান থেকে সেখানে আমি আটকে গেলাম। আবার অনেক সময় আমাদের রিলিজিয়াস ওসিডি আছে। রিলিজিয়াস ওসিডি হচ্ছে, ধরুন আমি কিছু যদি এক্সাম্পল দিই, ধরুন আমরা যখন প্রে করছি আমরা গডের কাছে, প্রে করার সময় হয়তোবা আমার গডের প্রতি কিছু একটা নেগেটিভ ধারণা আসলো, বা একটা ধরুন আমার একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আসলো। এবার ওসিডি পেশেন্ট ভাবছে যে গড শুনে ফেলেছে, গড হয়তোবা আমাকে পানিশ করবে। এটা হচ্ছে রিলিজিয়াস ওসিডি। বা ঠাকুরের নামে কিছু একটা ব্যাড পিকচার মনে আসা, বা কল্পনায় আসা, বা মনে মনে আসা, তখন ওরা খুব অ্যাংজাইটি ফেস করে। এবার ওসিডিটার সাথে অ্যাংজাইটি খুব ওতপ্রোতভাবে জড়িত। ওসিডি আমাদের হ্যাম্পার করেই অ্যাংজাইটি দিয়ে। অ্যাংজাইটি মানে অতিমাত্রায় অস্থিরতা। অস্থিরতা করে বলেই ওরা অ্যাংজাইটির কারণেই ওসিডিটা যেই রকম চিন্তা আসছে সেটা করতে হচ্ছে, না করে ওরা শান্তি পাচ্ছে না। এইভাবে প্রতিটা দিন সাইকেল চলছে, এটাকে আমরা বলি ওসিডি সাইকেল। তো এই জিনিসটা আমরা যতটা অ্যাওয়ারনেস করতে পারবো, যতটা আমরা জানবো, ততটা হয়তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। এবং অল্প থাকতেই যদি আমরা ট্রিটমেন্টে আসি, তাহলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। এটার প্রথম ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি সেশন। এবং থেরাপির মধ্যে প্রথমতই হচ্ছে আমাদের সিবিটি থেরাপি, আর হচ্ছে এক্সপোজার এন্ড প্রিভেনশন থেরাপি, মানে রেসপন্স এন্ড এক্সপোজার প্রিভেনশন থেরাপি, ইআরপি থেরাপি। ধরুন মানসিক সমস্যায় একজন মানুষ ভুগছেন, দীর্ঘদিন যাবৎ ভুগছেন, সে কি কোনোভাবে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসার চান্স থাকে? হ্যাঁ, নিশ্চয়ই। আজকাল আমাদের অনেক ধরনের আমাদের থেরাপি সেশন আমরা অ্যাড হয়েছে আমাদের সাইকো থেরাপির মধ্যে, এবং বিভিন্ন ধরনের মেডিসিনস আমাদের আছে। তো নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসা সম্পূর্ণ সম্ভব। বাট আমরা সকলেই জানি যে যে কোনো আমাদের প্রবলেম হোক না কেন, শারীরিক হোক মানসিক হোক, হয়তোবা আমরা যদি খুব অল্পতেই আমরা ট্রিটমেন্টে আসি, সেখান থেকে অবশ্যই খুব তাড়াতাড়ি ইজিলি আমরা বেরিয়ে আসতে পারি। এবং যে তিনটে জিনিস আমাদের বিশেষত আমাদের মনে রাখাটা খুব প্রয়োজন, এবং আমাদের যদি তিনটে বিশেষত জিনিস আমাদের মনে থাকে, তাহলে অবশ্যই আমরা খুব ইজিলি বেরিয়ে আসতে পারি। সেটার 1 নম্বর হচ্ছে বিশ্বাস। আমি মেডিসিন নিচ্ছি বা থেরাপি সেশন নিচ্ছি, আমার অবশ্যই বিশ্বাস নিজের উপর রাখা প্রয়োজন যে আমি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবো। দ্বিতীয় হচ্ছে আমাদের ধৈর্য। আমাদের অনেকেরই আজকাল দেখা যায় যে আমাদের ধৈর্যটাই খুব কম থাকে। আমরা চাই যে আমি যাচ্ছি থেরাপিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে, হয়তোবা একদিনই আমি খুব একদম ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ নট ম্যাজিক। কোনোভাবেই ম্যাজিকের মতন একদিন বা 1 মাসে ঠিক হওয়ার মতো নয়। মনের রোগটা যতটা আস্তে আস্তে আমাদের ধরে, ততটা আস্তে আস্তেই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের ধৈর্যটা অবশ্যই রাখাটা খুব প্রয়োজন। মোটামুটি কতটা সিটিং লাগে, মোটামুটি একটা? আমাদের সিটিংটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের সিভিয়ারিটির উপরে এবং ডিজিজের উপরে। যে প্রবলেমটা আমার হয়েছে বা যতটা সিভিয়ার আমি হয়েছি অ্যাট প্রেজেন্ট, আমার ডিজিজ স্টেটাসটা যা আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের থেরাপি সেশনের কতটা লং টার্ম আমাদের সেশন নিতে হবে। বাট যদি আমরা ধরুন আমরা একটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে যেটা ধরে থাকি, অবশ্যই 3 মাসের মধ্যে আমাদের একটা কিছু না কিছু কিওর হওয়ার চান্সেস খুবই, মানে আমরা বলতে পারি আছে। 3 মাসের মধ্যে একটা পেশেন্ট অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তবে অবশ্যই সেখানে এক্সেপশনাল কেস তো নিশ্চয়ই থাকবে, সেটা সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করবে। কাজ করতে গিয়ে মানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়? চ্যালেঞ্জেসের কথা বললে আমরা প্রথমত আমি বলবো যেটা আমি একটু আগেই বললাম, যে অনেকেই মনে করেন যে দিস ইজ এ ভেরি মাচ একটা ম্যাজিক্যাল একটা কিছু, যে আমি আসবো, আমি 1-2 সেটিং নেব, আর আমি হয়তো বা খুব ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ হয়ে যাব। বাট ব্যাপারটা কিন্তু সেটা নয়। থেরাপি সেশন হচ্ছে, আমরা সেটাকে বলি ইটস এ ট্রেনিং সেশন। এমন নয় যে একজন থেরাপিস্ট আপনাকে ভালো করে দিল বা মেডিসিন নিয়ে আপনি ভালো হয়েছেন, তার মানে এমন নয় যে জীবনে আর কখনো আপনার সঙ্গে এরকম পরিস্থিতি আসবে না যে আপনার কখনো লাইফে কোনো দুঃখ আসবে না। তো তাই জন্যই থেরাপি সেশনটাকে আমরা ট্রেনিং সেশন বলি, কেন কি ট্রেনিং সেশনে আমরা শিখতে যাই। তো থেরাপি সেশনে আপনি এখানে শিখতে এসছেন কিভাবে আমি আমার মনটাকে ভালো রাখতে পারি। ঠিক।
আমি কিভাবে আমার থেরাপি সেশন থেকে আমি যা শিখছি, সেখানে আমাদের থেরাপি সেশন ম্যাক্সিমাম আমাদের লেখার মাধ্যমে হয় এবং কিছু কাজ করার মাধ্যমে হয়ে থাকে। তো নোট রাখাটা খুব প্রয়োজন। এই নোটটা আমাদের লাইফে কখনো না কখনো আমাদের খুব হেল্পফুল হয়ে থাকে, এবং এই নোটগুলা হচ্ছে আমার একটা থেরাপি সেশনের একটা ট্রেনিং। ওই ট্রেনিং হিসেবে যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমরা শিখতেও পারবো, এবং সেই অনুযায়ী আমি সারা জীবন সেই প্রসিডিওরটাকে ফলো করে আমরা চলে যেতে পারি। আবারও কখনো যদি প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই সেখান থেকে আমরা সেগুলাকে দেখে আবার নিজের সেলফ কাউন্সেলিং বা সেলফ থেরাপি আমরা নিতে পারি। এবার সেই জায়গা আমি বলবো, আমাদের চ্যালেঞ্জেস হিসেবে যেটা আমরা লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে গ্যাপ হয়ে যাওয়া। হয়তোবা একটা দুটো সিটিং নিল, দেন আবার হয়তোবা 1-2 মাস চলে গেল, হয়তোবা 1-2টো সিটিং বা হয়তোবা 3-4টে সিটিং এর পর পেশেন্ট মনে করলো যে হ্যাঁ আমার একটু ভালো লাগছে, বা ক্লায়েন্ট মনে করলো যে আমার একটু বেটার লাগছে, তখন আর না আসা। তো আমি বলবো, সে একটা সিটিং যখন আপনি কিছুটা বেটার ফিল করছেন, তারপর আমাদের ফলো আপ সেশনগুলো খুবই প্রয়োজন। ফলো আপ সেশনগুলো তখন আমাদের কেন প্রয়োজন, কেন কি ওই ফলো আপ সেশনে কিরকম ভাবে এতদিন যে ট্রেনিং সেশনটা হলো, একটা অনেক কিছু আমরা বুঝতে পারলাম, সেটাকে আমি কিভাবে এখন বিহেভিয়ারের দ্বারা সেটাকে আমি কিভাবে মেনটেন করছি, সেটা আমাদের ফলো আপ সেশনে দেখা হয়। তো চ্যালেঞ্জেস হিসেবে আমি বলবো, ওই জায়গায় আমাদের খুব আবার প্রথম নতুন করে স্টার্ট করতে হয়, যখন পেশেন্ট কিছুটা গ্যাপ নিয়ে পর আবার 2-3 মাস পরে আসে, হয়তোবা যতটুক এতদিনে কিওর হয়ে যেত, এটা আরো অনেক সিভিয়ার হয়ে আবার পরে আসতে হয়। তো এটা একটা গ্যাপ আছে। কিছুটা গ্যাপ আছে, যেরকম অনেকেরই ধারণা থাকে, যেটা আমি একটু আগেও বললাম, যে 2-3টে সিটিং নিলেই হয়তোবা বা একদিন আসলেই হয়তোবা আমি খুব ভালো হয়ে যাব, বা একদিনই খুব চেঞ্জেস হয়ে যাবে। এটা একটা চ্যালেঞ্জেস আছে। আবার কিছু কিছু আছে, যেরকম ধরুন যে আজকাল আমাদের খুব চ্যাট জিটিপিতে আমরা খুব সাধারণভাবে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাই। তো অনেক সময় আমরা দেখা যায় যে চ্যাট জিটিপিতে আমরা যদি সার্চ করে আগে থেকেই জেনে আসি যে আমার কি হয়েছে এবং আমার কি কি প্রয়োজন, তখন দেখা যায় যে আমরা যতই বলি না কেন, ওইটা ক্লায়েন্ট নিতে চায় না, কেন কি ওদের একটা প্রি জাজমেন্ট করে আসে। তো এটা আমরা একটা চ্যালেঞ্জেস ফেস করে থাকি। এবং আরো হচ্ছে আপনার, ধরুন আমাদের হতে পারে যে এখানে আদৌ কি ভালো হব কিনা, একটা বিশ্বাসের একটা ব্যাপার, একটা ডাউট যে ঠিক হবে কিনা। কেন কি আমাদের এখানে থেরাপি সেশন বলুন আর কাউন্সেলিং সেশন বলুন, আমাদের এখানে খুব কম সংখ্যক আমরা দেখতে পাই যে আমাদের কাউন্সেলিং বা এরকম প্রপার কোনো ক্লিনিক বা আমাদের এরকম আছে কোনো ফ্যাসিলিটিস বা সার্ভিস হোল্ডার। তাই জন্য আমাদের এখানে যেহেতু এই কনসেপ্টটা আমি বলবো ভেরি নিউ, তাই জন্য এই ব্যাপারটা নিয়ে আরো একটু কাউন্সেলিং কেন করানো হয়, কখন করানো হয়, এবং এটার যে একটা প্রসিডিওর আছে, এটাও একটা প্রসেস, এটা জানাটা এবং এটার উপর অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন। নয়তোবা আমরা অনেকেই ভাবি যে হয়তোবা গেলে কিছু লাভ হবে না। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা অনেক ব্যাপারে ডাউট কিন্তু আপনার সাথে আলোচনায় আমাদের ক্লিয়ার হয়েছে। আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময়ের দাবি মেনে কিন্তু আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। তো সব শেষে বলবো যে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের দর্শক বন্ধুদের আপনি কি বলবেন? আমি বলবো, আমাদের অবশ্যই আমাদের মনটাকে প্রায়োরিটি দেওয়াটা খুব প্রয়োজন। আমরা যদি দিনের শেষে অল্প সময় নিজেকে একটু সময় দিই, তাইলে হয়তোবা আমাদের ডেইলি স্ট্রেস থেকে আমরা বেরোতে যেরকম পারি, নিজের অ্যাবিলিটিস গুলাকে, পজিটিভিটি গুলাকে যদি আমরা একটু পর্যালোচনা করি, প্রতিদিন যদি আমি আমাদের নিজের পজিটিভিটি গুলাকে যদি আমি একটু দেখি, তাইলে হয়তোবা আমরা প্রতিদিন একটু পজিটিভিটি ফিল করতে পারি, নিজেকে এনার্জেটিক রাখতে পারি। অবশ্যই আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে আমরা যদি একটু মেডিটেশন করি, একটু যদি প্রাণায়াম করি, একটু যদি রিল্যাক্সেশন থেরাপি, আমাদের অনেক রকম আছে, ইউটিউবে প্রচুর ধরনের পেয়ে যাবেন, সেটাও যদি আমরা করে থাকি, তাইলে অবশ্যই আমরা আমাদের মনটাকে ভালো রাখতে পারি। এবং প্রিয়জনের সাথে অবশ্যই আমাদের কানেক্টেড থাকা এবং শেয়ার করা, যার সাথে আমার মনে হয় আমি কমফোর্টেবল ফিল করছি, তাকে একটু যদি আমরা শেয়ার করতে পারি, তাইলে হয়তোবা আমরা খুব অল্পতেই আমরা যে কোনো ইস্যুসের আমরা সলিউশন করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন এবং আমাদের দর্শক বন্ধুদেরকে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে অবগত করিয়েছেন। সুস্থ মন সুস্থ মন থাকা মানে কিন্তু শরীরটাও সুস্থ থাকা এবং নিজের সাথে
সুস্থভাবে জীবনযাপন করা। মনোবিজ্ঞান বা মানসিক স্বাস্থ্য বিষয়টা অতটা ছোট নয়। তো আমরা পরবর্তী আরো কয়েকটা পর্বে ম্যাডামের সাথে কথা বলবো, আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আবারও কোনো নতুন ব্যক্তিত্বের সাথে, নতুন কোনো বিষয়ে আলোচনায়। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।